তারা সংশোধিত ওয়াকফ আইনকে কার্যকর হতে দেবে না। কার্যত এই অবস্থানের উদ্দেশ্য ছিল একটাই, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা, ধর্মান্ধ কিছু মানুষ, কিছু লুটেরাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে আমরা তোমাদের সঙ্গে আছি। কিন্তু বিষয়টি ছিল যে ওয়াকফ প্রপার্টি অনাথ বাচ্চাদের জন্য, অসহায় মহিলাদের জন্য, স্বামী পরিত্যক্তা মহিলাদের জন্য, কিংবা মুসলিম সমাজের প্রান্তিক মানুষের জন্য কাজে লাগানোর কথা, কার্যত সেই প্রপার্টি লুট হচ্ছিল কিছু রাজনৈতিক দলের সহযোগিতায়। একটা সময় ছিল যখন আমরা স্লোগান দিতাম, মানে আমরা যারা বিরোধী অবস্থানে ছিলাম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম এর দিকে তাকিয়ে যে ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর সিপিআইএম এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে তারা যেভাবে প্রকাশ্যে থানার উল্টো দিকে হাইকোর্টের নোটিশ যেখানে ঝোলানো আছে, মোতোয়ালির নাম লাগানো আছে, আজকে সেখানে সুদৃশ্য বহুতল অট্টালিকা শোভা পাচ্ছে। সম্পূর্ণভাবে প্রশাসন এবং দল মিলে জমি হাঙরদের কাছে এই ওয়াকফ প্রপার্টিকে তুলে দিয়েছে। কিন্তু আজকে সরকার দেখা যাচ্ছে সেই ওয়াকফকে মেনে নিল। তাহলে কেন সেদিন বিরোধিতা? কেন মুর্শিদাবাদে হিন্দুদের বাড়িতে আগুন? কেন বিভিন্ন হিন্দুদের দোকানপত্র লুট? কেন সরকারি সম্পত্তির ক্ষতি? এর দায়ভার কে নেবে, কারা নেবে? মুখ্যমন্ত্রী একবার ঘোষণা করেছিলেন যে যদি কোনো সরকারি সম্পত্তিকে ধ্বংস করা হয় তাহলে তার টাকার যে ধ্বংস করেছে বা যে আগুন লাগিয়েছে তার থেকে উসুল করা হবে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করা হবে। তাহলে এই দায়িত্ব এর জন্য কাকে গ্রেপ্তার করা হবে? যাদের প্ররোচনার কারণে পশ্চিমবঙ্গে আগুন লাগলো, যাদের প্ররোচনার কারণে এখনো মুর্শিদাবাদের বহু পরিবার বাড়ি ফিরতে পারেনি আতঙ্কে, যাদের কারণে পার্শ্ববর্তী রাজ্য বিহারে থেকে আসা প্রায় 5 পুরুষ এখানে বসবাস করছেন, তারা সম্পূর্ণ এই রাজ্যকে ছেড়ে দিয়ে ভিন রাজ্যে চলে গেল। তার জন্য দায়ী কে? আজকে তৃণমূল কংগ্রেসের এবং তথাকথিত তৃণমূল সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে জবাব দিতে হবে। ঠিক একইভাবে বলেছিলেন পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না। পশ্চিমবঙ্গে এসআইআর হতে যারা দেবেন না বলেছিলেন, তারা কার্যত এখন কি করছেন? কার্যত এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই বিএলওদের কার্যত তারা হাইজ্যাক করেছেন। সমস্ত জায়গায় পুলিশের সহযোগিতায়, সাইবার সেলের সহযোগিতায় একদিকে পুলিশকে দিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে সিএর নাম রেজিস্ট্রারের ক্ষেত্রে, আর অন্যদিকে পার্টি অফিসে বসিয়ে, পঞ্চায়েত অফিসে বসিয়ে বিএলওদের ভুল তথ্য, মিথ্যা তথ্যকে আপলোড করিয়ে দেওয়া হচ্ছে। বাবার বয়স 72, ছেলের বয়স যদি অঙ্ক কষে দেখা যায় ছেলের বয়স হচ্ছে 75। এই দৃষ্টান্ত আসছে সামনে। এক ব্যক্তি অতীতের রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে 3 সন্তানের বাবা, এখন তিনি 13 সন্তানের বাবা হয়ে গেছে। বাবা ভাড়া পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, শ্বশুর ভাড়া পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, শ্বশুর থেকে বাবা হয়ে যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে যাত্রা দেখেছিলাম, বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে নির্বাচন কমিশনের পরিচালনায়, জানি না কার পরিচালনায়, যে শ্বশুর কেন বাবা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। বিভিন্ন হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ করে বিএলওদের কাছে তৃণমূল কংগ্রেস নির্দেশ পাঠাচ্ছে যে এখন পর্যন্ত যা আপলোড করে দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত ফর্ম জমা নিতে হবে, মৃত কোনো ব্যক্তির নামকেও বাইরে রাখা যাবে না, তাকেও আমরা ভোটার লিস্টে রেখে দেব। এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আমরা আগামী সপ্তাহে সমস্ত নথি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে, জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাব। 2 দিন আগে আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে কিছু তথ্য দিয়ে এসেছিলাম। যে অসুবিধাগুলোর সম্মুখীন হচ্ছে বিএলওরা, তারা একটা অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছে। একটা আতঙ্কের আবহে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে। কিন্তু তারপরেও যদি কেউ মনে করে থাকেন যে এভাবে
মৃত ভোটারদের নাম, অনুপ্রবেশকারীদের নাম, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যেখানে হয়েছে তাদের নাম ভোটার লিস্টে রেখে দিতে পারবেন, কিংবা ফাঁকা জমিতে যাদের নাম তুলে রেখেছেন তাদের নামকে সেখানে রেখে দিতে পারবেন। তারা ভুল করছে, নাম বাদ যাবে। রাজ্যের মানুষ সর্বত্র অত্যন্ত উৎসাহের সঙ্গে এসআইআর এর প্রক্রিয়ায় সামিল হয়েছে। রাজ্যবাসী এগিয়ে এসেছেন এই প্রক্রিয়াকে সফল করবার জন্য, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের কয়েকটি অবস্থানগত ভৌগোলিক কারণে একটা মৌলিক পার্থক্য থেকে গেছে। 2200 কিলোমিটারের বেশি আমাদের পোরাস বর্ডার, আর আমাদের রাজ্যে পরপর দুটো এমন সরকার এসেছে যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে। অতীতে এই নিয়েও বহুবার বিতর্ক হয়েছে। ফরওয়ার্ড ব্লকের একজন এমএলএ উলবেড়িয়া স্টেশনে মহারাষ্ট্র সরকার যাদের গ্রেপ্তার করেছিল বাংলাদেশি বলে তাদের পুলিশের হাত থেকে ছিনতাই করে নিয়ে যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে অনুপ্রবেশের বিষয়টি একটি মানবিক মুখ নিয়ে বিচার করে দেখার দরকার, কারণ সবল অর্থনীতির থেকে অপেক্ষাকৃত সবল অর্থনীতি থেকে দুর্বল অর্থনীতির দিকে একটা জনপ্রবাহ, মানুষের যাতায়াতের ব্যবস্থা থাকে, মানুষ সেখানে যায়। কিন্তু আজকে যেমন দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল খালি হয়ে গেছে। আর একটা নতুন নাটক তৈরি করা হয়েছে, মুসলিমেও কিছু বাংলাদেশিকে নিয়ে গিয়ে বিভিন্ন বর্ডারে বসিয়ে রাখা হচ্ছে যে আমরা ওপারে যেতে চাই। এমন একটা পরিস্থিতি তৈরি করছে তৃণমূল কংগ্রেস, প্রশাসন, পুলিশ পরিকল্পিতভাবে, যে বোঝানোর যে সমস্ত বাংলাদেশিরা চলে যাচ্ছে, তারা বাংলাদেশে ফিরতে চায়। এটা ঠিকই কিছু বস্তি খালি হয়েছে, এটা ঠিকই কিছু মানুষ রাতারাতি জলের দরে অন্তত কিছু জমি বিক্রি করেছেন, ফ্ল্যাট বিক্রি করেছে, কিন্তু একই সঙ্গে যে সংখ্যা আজকে বর্ডারে বসে আছে, বাস্তবিক অবস্থায় পশ্চিমবঙ্গের মধ্যে যত অনুপ্রবেশকারী আছে, আজকে তাদের ওপরে চিহ্নিত করবার যেটা দায়িত্ব রাজ্য সরকারের থাকে, রাজ্য এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে আজকে সেটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। এখন বিএলও কে বাধ্য করা হচ্ছে ফলস অ্যাপে ফলস ডেটা আজকে আপলোড করবার জন্য, এবং কার্যত পশ্চিমবঙ্গে চিফ সেক্রেটারি যে কথা দিয়েছিলেন, মুখ্য সচিব যে কথা দিয়েছিলেন বিএলওদের নিরাপত্তা রক্ষা করবার দায়িত্ব সরকারের, সে কথা তিনি রাখেননি, বড় তাদের সঙ্গে কার্যত প্রতারণা করেছেন। বহু ক্ষেত্রে আজকে যারা ডিও আছেন, ডিও তারা আত্মসমর্পণ করে ফেলেছে আজকে এই প্রশাসনের কাছে। তারা নিজেদের অসহায়তা আমাদের বারবার বলছেন যে এই অবস্থায় আমাদের কিছু করার নেই। বিএলওদের অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের প্রতিনিয়ত চাপ, এবং রাজ্য সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে আজকে বিএলওদের উপর এই চাপ তৈরি করছেন। যদিও এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সাফল্য পাবেন না। আজকে যদি এসআইআর বন্ধ করে দেওয়া হয়, আজকে যদি ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া যায়, আজকে যদি জিএসটির দপ্তরে, ইনকাম ট্যাক্স দপ্তর থেকে সমস্ত নোটিশ দেওয়া বন্ধ করে দেওয়া হয়, তারপরেও 2026 সালে তৃণমূল কংগ্রেস হারবে। 2025 সালের ভোটার লিস্টেও যদি নির্বাচন করেন, যে নির্বাচনে আমার স্বর্গত বাবা মা আছেন যারা দুজনে ভোট দিতে এসেছিলেন একসঙ্গে ওপর থেকে বিধানসভায়, তারাও ওই ভোটার লিস্টে যদি থাকে, ওই ভোটার লিস্টে ভোট করালেও তৃণমূল কংগ্রেসকে এবার পশ্চিমবঙ্গের মানুষ হারিয়ে দেবে। তৃণমূলের বাঁচার কোনো জায়গা নেই। আজকে দিকে দিকে পশ্চিমবঙ্গের অশান্তি ছড়াচ্ছে, প্রকাশ্য দিবালোকে গুলি চালানো হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের এটা হবারই ছিল। এভাবেই সমস্ত সামাজিক ঘটনা ঘুরে ফিরে আছে। হাওড়ায় প্রথম বলি হয়েছিলেন তৃণমূলের হিংসার, মানে তৃণমূলকে খুন করেছে তপন দত্ত। একটা সিপিআইএম এর দুর্ভেদ্য দুর্গের মধ্যে যে সামান্যভাবে সিপিএম বিরোধীদের পতাকা তিনি এবং তার স্ত্রী প্রতিমা দত্ত তুলে রেখেছিলেন। তৃণমূল ক্ষমতায় আসবার পর একটি জমি বিক্রি হয়ে যাচ্ছে, দখলদারি হচ্ছে
তার বিরোধিতা করবার জন্য তাকে তার দলের লোকেরা খুন করলো, সাপ্লিমেন্টারি চার্জশিট বানিয়ে অভিযুক্তদের প্রকৃত অর্থে সেখান থেকে বাদ দিল। আবার সেই তপন দত্ত খুনের যে মূল অভিযুক্ত, চার্জশিটের নেম গতকাল, এখন পঞ্চায়েতের প্রধান হয়েছে বাবলু মণ্ডল না বাবু মণ্ডল, বাবু মণ্ডল, সে বাবু মণ্ডলের নাম আছে তপন দত্ত পালের। তার স্ত্রীর অভিযোগের অন্যতম তপন দত্তর খুনিদের মধ্যে হচ্ছে বাবু মণ্ডল। আজকে তার উপরও গুলি চালালো তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূলকে মারছে। একটা চূড়ান্ত অরাজক অবস্থা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। এই অবস্থার বাইরে আমাদের যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে। এই যে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে গিয়ে, তৃণমূলের পার্টি অফিসে জোর করে বিএলওকে তুলে নিয়ে গিয়ে, ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করানো হচ্ছে, তাহলে এর অর্থ কি থাকবে? এরপরে যখন রিভিউ হবে, এরপরে যখন এর চুর্চার বিশ্লেষণ হবে, তখন এই নামগুলো বাদ যাবে এবং ওই মিথ্যা তথ্য পরিবেশ আপলোড করবার কারণে সরকারি চাকরি করা কোনো স্কুল টিচার যিনি বিএলও হয়েছে, সে তো সম্পূর্ণভাবে সাসপেনশনে চলে যাবে, 1 বছরের জেল হবে, তার চাকরি যাবে। অধিকাংশ জায়গায় আইনের একটা ছোট্ট নির্দেশিকাকে জারি করে তৃণমূল কংগ্রেস সমস্ত অস্থায়ী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা আজকে তাদের ঢুকিয়েছে। বিজেপি কারোর ভাত মারতে চায় না, কিন্তু যে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং অস্থায়ী কর্মীরা আজকে কাজ করছেন তৃণমূলের সহযোগিতায়, তারাও যেন ভুলে না যান আর কয়েকটি মাস পরে এই সরকার ক্ষমতায় থাকবে না। প্রত্যেকে চিহ্নিত আছেন এবং প্রত্যেকে অস্থায়ী আছেন। স্থায়িত্ব দেওয়ার দূরের কথা, অস্থায়ীকে আরো অস্থায়ী করে দেওয়ার ব্যবস্থা কিন্তু পরবর্তী সরকার করবে। একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ অংশগ্রহণ করেছে, বিহারের মানুষ অংশগ্রহণ করেছে, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আরো 11টি প্রদেশে আজকে এই প্রক্রিয়া চলেছে, সেখানে কোনো বিরোধিতা নেই। কিন্তু কার্যত পশ্চিমবঙ্গে যে বিরোধিতা যে পর্যায়ে নিয়ে গেছেন এবং যে ভাষায় আক্রমণ করছেন, এখানে আমাদের যিনি চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন, তিনি তো নিরাপত্তাহীনতায় ভুগছেন। মহিলাদের দিয়ে তাকে নিগৃহীত করা হলো। কারা সেদিন ঘেরাওয়ের মিছিলে গিয়েছিলেন? কজন সেখানে স্কুল শিক্ষক ছিলেন? কজন সরকারি কর্মচারী ছিলেন? আর কজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিল আর তৃণমূল কংগ্রেসের ওই তথাকথিত ঝান্ডাবাহী লোক ছিল? সেটা সকলকে চিন্তা করতে হবে। অর্থাৎ আজকে যে যেখানে খুশি প্রতিকারের জন্য যেতে পারেন, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। আমরা আমাদের মতো করে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি। আমরা আমাদের মতো করে 13,25,000 নাম আমরা অনেক আগেই নির্বাচন কমিশনের কাছে দিয়ে এসেছি। আমরা আমাদের কর্মীরা এখনো ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি যেখানে আছে সেগুলোকে নিয়ে আসছে। আমাদের নতুন তালিকা তৈরি হচ্ছে। আবার সেই তালিকা আমরা আগামী সপ্তাহে দিল্লিতে ইসি অফিসে জমা দেব। কারণ পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল, এখানে চিফ ইলেকট্রাল অফিসার সুস্থভাবে কাজ করতে পারছে না। এখানে তার তৈরি করা যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার তৃণমূলের কারণে, সরকারি সন্ত্রাসের কারণে আজকে তারা একটা অসহায় অবস্থার মধ্যে আছে এবং বহু ক্ষেত্রে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। তবে একটা সুস্থ, স্বাভাবিক, আধুনিক পৃথিবীতে একটা রাজ্যের ভোটার লিস্ট তৈরি হবে, সেটা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের থেকে আলাদা হবে, এটা তো কাম্য নয়। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে যাওয়ার বেশি দেরি নেই, সেটা তো প্রমাণ হচ্ছে। কে আবার বলছে বাবরি মসজিদ তৈরি করে দেবে? আরে ক্ষমতা থাকলে করে দেখার, বলে লাভ কি? রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিচ্ছেন না। আগে তো 6ই ডিসেম্বর মিছিল করতেন, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফের কোনো বক্তব্য আসেনি। তার অর্থ ধরে নিতে হবে এটা মুখ্যমন্ত্রীর এজেন্ডা, তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বাবরের সঙ্গে, তৃণমূল কংগ্রেস আবার বাবরদের আনতে চায়। আর এখন তো বাবরদের দেখতে পাচ্ছেন বাংলাদেশের ওপারে বসে আছে। কত শিল্পী, সাহিত্যিক, কবি, চিত্রকার, চিত্র পরিচালক, চিত্র তারকা, কি ভালোবাসা! এরা যাচ্ছে, ওরা আসছে, একসঙ্গে ছবি, একদম মানে ভালোবাসা উতলে উঠেছিল। কোথায় গেলেন গৌতম ঘোষ? বিবৃতি আছে কোনো? ওদিকে শিল্পীরা আক্রান্ত হচ্ছেন, আরেকজন নায়িকাকে তো এখানে রেখে দিয়েছেন, বিভিন্ন মঞ্চে এখন আলো শোভা করে তিনি যাচ্ছেন।
একদম সুশীল সমাজের প্রতিনিধি হয়ে গেছেন। একবারও প্রতিবাদ করেছেন ওপার বাংলায় যে আমাদের ঘোষ বোস দত্তমিত্রদের উপর আক্রমণ হচ্ছে, মন্দির ভাঙছে, বলপূর্বক ধর্মান্তকরণ করা হচ্ছে, হিন্দু মেয়েদের মানে জোর করে বিয়ে করা হচ্ছে, 40 ঊর্ধ্ব মহিলাদের তুলে নিয়ে গিয়ে আবার 15 দিন পরে ফিরিয়ে দিচ্ছে, প্রতিবাদ করছেন এখানে। তো সেইটা পশ্চিমবঙ্গে হতে চলেছে। মুর্শিদাবাদ তার প্রমাণ। আর তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়ে প্রমাণ করে দিয়েছে এর সঙ্গে তিনি আছেন। মুখ্যমন্ত্রী হঠাৎ হঠাৎ কিছু খবর তুলে আনেন, জানি না কোন সাংবাদিকের বুদ্ধিতে তিনি কাজটি করেছিলেন। হঠাৎ শোনা গেল জয় হিন্দ আর নাকি বন্দে মাতরম বন্ধ হয়ে যাচ্ছে পার্লামেন্ট। এরা তো প্রতিবার যে বুলেটিন বেরোয়, মুখ্যমন্ত্রী 7 বারের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, এক ছোটবেলা থেকে তিনি পার্লামেন্টটা দেখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিবার বুলেটিনে ওটা থাকে। তিনি যখন মন্ত্রী ছিল তখনও তিনি ছিলেন, তখন তার চোখে পড়ল না। হঠাৎ এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি এই ভালোবাসা, বঙ্কিমচন্দ্রের প্রতি ভালোবাসা কেন বেড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আরে বঙ্কিম, তিনি যে রাজনৈতিক দল করেন তার মাতৃকুলের লোকেরাই তো, ওই গর্ভতে যেহেতু জন্ম নিয়েছেন, মাতৃকুল বলাই ভালো, তার মাতৃকুলের লোকেরাই তো, মামারাই তো বঙ্কিমচন্দ্র 1937 সালে বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করেছিল। যদি অঙ্গচ্ছেদটা না করতো তাহলে 1947 সালে হয়তো দেশভাগটা হতো না। এই পরিস্থিতির মধ্যে চলছে। থ্রেট অ্যান্ড ইন্টিমিডেশনের মধ্যে দিয়ে যেভাবে এসআইআর পরিচালিত করা হচ্ছে, আমরা যথাসম্ভব চেষ্টা করছি, মানুষও যথাসম্ভব এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, কিন্তু সমস্ত জায়গায় তো আমাদের অ্যাক্সেস নেই, সেটা আপনারাও জানেন। আমাদের বিএলএ টুরা কাজ করছেন, তারা আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছে, বাড়িতে এসে ভয় দেখানো হয়েছে, রেপ থ্রেট করা হয়েছে, তারপরেও তারা কাজ করছেন। কিন্তু আমরা এই সমস্ত ফ্যাকচুয়াল নথি, বিভিন্ন ভিডিও যেগুলো শেয়ার করা হচ্ছে তৃণমূলের বিভিন্ন গ্রুপে, আজকে এটা দক্ষিণ 24 পরগনা একটা ঘটনা এসেছে চোখের সামনে, সেখানে প্রকাশ্যে বসিয়ে বাধ্য করা হচ্ছে সব বাইরের লোককে ডেকে নিয়ে গিয়ে আজকে নিয়ম নীতি ভেঙে বিএলও তৈরি করা হয়েছে একদিক থেকে, অন্যদিকে বিএলওকে বসিয়ে রেখে সমস্ত নথিকে পরিবর্তন করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা এই সমস্ত নিয়ে আমরা আগামী সপ্তাহেই 1 তারিখ থেকে সংসদ শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, তারপরেই 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, মানে যেদিন আমরা সময় পাবো, আমরা বর্তমান অবস্থা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। কারণ দেখুন, বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। 2জন প্রতিনিধি পাঠালে চলবে না, তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। বিহারের নির্বাচন হয়ে গেছে, কোনো বুথ দখল নেই, কোনো বোমাবাজি নেই, কোনো হত্যা নেই, কোনো জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই, থান কাপড় বিতরণ নেই, কোনো জায়গায় মোটরসাইকেলের র্যালি নেই। এত বড় নির্বাচন হয়ে গেল বিহারে, এতগুলো রাজনৈতিক দল, যেখানে কাস্টিজম একটা সোশ্যাল রিয়ালিটি, তারপরেও সেখানে কোনো সংঘাত নেই। আর আমাদের এখানে নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসা নেই। কারোর বাড়ি, আরজেডির একটা কর্মীর বাড়ি ভাঙা হয়নি, একজনকেও নাক্ষত দেয়ানো হয়নি, কারোর মাথা কামিয়ে দেওয়া হয়নি, কারুকে জরিমানা দিয়ে তারপরে গ্রামে ঢুকতে হয়নি। আরজেডি হেরেছে, করুণভাবে হেরেছে, কিন্তু হেরে গেছে। তো এটা তো রাজনৈতিক সংস্কৃতি থেকে, ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরোলাম না। 21 সালে আমাদের 56 জন কর্মী খুন হয়েছে, তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে। আজকে এই পরিস্থিতির মধ্যে ইসি যদি, ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। আমরা সমস্ত নথি নিয়ে তার কাছে যাব, কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল
কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আর তার জন্য এখানে কিছু মানুষ মনে করেছে আমরা যা খুশি করতে পারি। এই অবস্থার পরিবর্তন করতে হবে এবং এই অবস্থার পরিবর্তন করার দায়িত্ব বিএলওদের নিরাপত্তা দেবার দায়িত্ব পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে, যারা কাজ করছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব ইসিকে নিতে হবে। ফোনে কোনো কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে, বর্ধমানে যেতে হবে, দক্ষিণ 24 পরগনায় যেতে হবে। ডায়মন্ড মডেল যেখানে চলছে, ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএলওদের অবস্থা তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা। সেই আলাদা পরিস্থিতির কারণে আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার আসুন, নিজে এসে অফিসে বসুন, অফিসে বসে মনিটরিং করুন। ধন্যবাদ। সুবিধা, আজকে তৃণমূলের প্রতিনিধি দল যারা গিয়েছিল, তিনি বলছেন তারা এসআইআর এর বিরোধী নন, কিন্তু প্রযুক্তিগত প্রক্রিয়ায় সমস্যা রয়েছে তাই বিরোধী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় 5 রকমের প্রশ্ন সেট করে দিয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন। বিজেপির কথা আমরাও সব কোনো সেটিং তত্ত্বে বিশ্বাস করি না। আমরা এটাই বিশ্বাস করি আজকে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে রাজ্য সরকারের ডেটা এন্ট্রি অপারেটর যারা প্রোভাইড করার কথা ছিল তারা সেটা করেনি। বিএসকে কথা যারা বলেছেন তাদের নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন কেন, সাধারণ মানুষেরই প্রশ্ন আছে, তৃণমূল কংগ্রেসেরই প্রশ্ন আছে। কারণ এই বিএসকেতে যাদের নিয়োগ হয়েছিল সেই প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে প্রশ্ন উঠেছিল। একজন মন্ত্রী তা নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। একজন তৃণমূলের নেতা সাংসদ তিনি বিবৃতি দিয়েছিলেন যে কোনো বাড়িতে বসে নাকি কোন বাড়ি থেকে লিস্টে এসেছিল। সুতরাং কিভাবে বিএসকে নিয়োগ হয়েছে সেটা জানা, তাদের দ্বারা কোনো নিরপেক্ষ প্রক্রিয়াকে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। গোটা তৃণমূলের পক্ষেই নয়। এই ইস্যু, এই সমস্যা তো অন্য রাজ্যেও রয়েছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে তার কারণ এখানে বিজেপি বাঙালিদের বেছে বেছে টার্গেট করে এগুলো বস্তা পচা স্টেটমেন্ট। তৃণমূলের সমস্ত প্রশ্নের উত্তর দিতে বা সমস্ত মন্ত্রের প্রতিক্রিয়া দেওয়ার উদ্দেশ্য, ইচ্ছা বা রুচি বিজেপির কোনোটাই নেই। আজকে পশ্চিমবঙ্গের কারণে বনাঞ্চল এবং সীমাঞ্চলের জনসন্তুলন, ডেমোগ্রাফি বদলে গিয়েছে। পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে আইএসআইএস এর এজেন্ট গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক বিস্ফোরণ যেটা ঘটেছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের একটা সম্পর্ক যোগসূত্র বেরিয়ে এসেছে। 26/11 যে বিস্ফোরণ হয়েছিল সেখানেও আজকে আমাদের যে মোবাইল ফোন, সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালির পাশের একটি দোকান থেকে, সেটাও অতীতে এসেছে। কার্যত এটাকে একটা প্যাসেজ হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষে জঙ্গি সন্ত্রাসবাদীরা তারা তাদের মডিউল স্লিপিং সেলকে বাড়িয়ে যাচ্ছে। আর আমাদের এখানে সরকার নির্বিকার আছে। 2200 কিলোমিটারের বেশি একটা পোরাস বর্ডার, একটা ওই বিএসএফ এর দিয়ে তো সেটা সম্ভব নয়। একটা অবৈজ্ঞানিক পোরাস বর্ডার, 400 কিলোমিটারের বেশি জায়গায় যেখানে কাঁটাতারের বেড়া নেই, যার মাঝখানে নদী আছে, ওয়াটার বডিজ পুরো, তো সেখানে দাঁড়িয়ে কি করে অনুপ্রবেশ আটকাবেন? যদি রাজনৈতিক ঐক্যমত্য না থাকে, জনসচেতনতা না থাকে, সেন্ট্রাল ফোর্সেস, সেন্ট্রাল এজেন্সিস এবং রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তর, বিশেষ করে পুলিশ এবং তাদের ইন্টেলিজেন্স দপ্তর যদি যৌথ উদ্যোগে না কাজ করেন, জয়েন্ট অপারেশন না হলে হিউম্যান ট্রাফিকিং বন্ধ করা সম্ভব নয়। অনুপ্রবেশের মতো একটা সমস্যাকে এইভাবে বয়ান করা এবং সাংসদ দ্বারা এই ধরনের বয়ান দেওয়া, সেটা কি রেসপন্সিবল অ্যাটিটিউড? তৃণমূলকে যদি কেউ রেসপন্সিবল রাজনৈতিক দল ভাবে তাহলে তার থেকে বড় ইরেসপন্সিবল আর কেউ হতে পারে না। এটাই তো তৃণমূলের কাজ। তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন, মাইক আছে, সাংবাদিকদের বুম লাগানো আছে, দেখছেন, তারপরেও বলে যাচ্ছেন একজন বাংলাদেশির নামও যেন ভোটার লিস্টে না থাকে। তার কোনো ব্যবস্থা নিয়েছে তৃণমূল? বলে এটা হয়। একজন এসে বলে দিল বাবরি মসজিদ বানাবো, এখানে সবাই চুপ। তো দেশটা কি আগামী দিনে বাবরদের দেশ হবে? নাম পাল্টে নিয়ে পারেন সবাই, কোনো অসুবিধা নেই তো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে আছে, স্টেটমেন্ট দিচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘুরে এসে বাইরে তারা স্টেটমেন্ট দিচ্ছেন এতজন বিএলও মারা গেছে, জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে রয়েছে। এতজন বিএলও মারা গিয়েছে তার তালিকা দিয়ে এসে সেখানে তারা স্টেটমেন্ট দিচ্ছেন যে জ্ঞানেশ। ডেঙ্গির তালিকাটা একবার প্রকাশ করতে বলুন না। ডেঙ্গিতে কত লোক মারা গেছে? তৃণমূল কংগ্রেসের গত 3 বছরে কত কর্মী খুন হয়েছে? অন্য সব বাদ দিলাম আমি, তৃণমূল কংগ্রেসের 3 বছরে কত কর্মী খুন হয়েছে সেটা একবার বলুন। আর সেই রক্তটা কার হাতে মাখা আছে সেটা ওরা ঠিক করুক, আমরা করছি না। কারণ প্রত্যেকেরই পরিবারের অভিযোগ
তৃণমূল কংগ্রেসের দিকে, এবং প্রত্যেকটি পরিবারই প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছে যে আমরা সিবিআই তদন্ত চাই। তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত যে স্টেটমেন্ট করেছেন, একদম সব শেষে তৃণমূল কংগ্রেসের যে কর্মী মারা গেছে তারও বক্তব্য তাই। প্রাক্তন কংগ্রেস নেতা বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ মালদার এক নেতা বিএলওকে হুমকি দিচ্ছিলেন। মহিলা বিএলও গতকাল অভিযোগ করেছিলেন তার জেরে ওই নেতা বিএলওর স্বামীকে আক্রমণ করে প্রাণঘাতী হামলা চালিয়েছে। আজকে আবার বিএলও গিয়ে অভিযোগ করেছে, এখনো কোনো গ্রেপ্তার নেই। কোনো প্রশ্নই নেই। এখানে পুলিশকে ব্যবহার করা হচ্ছে এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করার জন্য। এ রাজ্যে সাংবিধানিক সংকট নয়, পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন এটা নির্বাচন কমিশনের দেখার দরকার। জ্ঞানেশ কুমার বলুন তিনি এগুলো বন্ধ করতে পারবেন কি পারবেন না। আমরা তো জ্ঞানেশ কুমারের বিবৃতি দাবি করছি যে কিভাবে এখানে এসআইআর চলেছে। যদিও এভাবে সিস্টেমে আপলোড করলেই তারা যেভাবে ম্যাপিং করছেন, এ নামগুলো থাকবে না, নাম কত বাদ যাবে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীও জানেন, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং তাদের যারা হয়ে কাজকর্ম করে। এখন তো পার্টিটা অন্য লোকে চালায়, তারাও জানে। কিন্তু কেন হবে এটা? এই যে ঘটনা ঘটেছে, এই যে মহিলা এফআইআর নিচ্ছেন না, এই যে 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলো, চিফ সেক্রেটারির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? চিফ সেক্রেটারির তো দায়িত্ব হচ্ছে প্রত্যেকের সুরক্ষাটাকে সুনিশ্চিত করা। তিনি কি করছেন? আমরা তো জ্ঞানেশ কুমারের বিবৃতি দাবি করছি। জ্ঞানেশ কুমারকে আজকে জবাবদিহি করতে হবে তার। তিনি দিল্লিতে বসে থাকবেন, বসলে হবে না। এখানে বিএলও মার খাবে, মহিলা বিএলওদের ওপরে এই ধরনের থ্রেট চলবে, স্বামীর ওপরে প্রাণঘাতী হামলা হবে। দায়িত্ব কার? দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। এখানে রাজ্য সরকার করবে না। রাজ্য সরকার প্রয়োজনে বিএলওকে খুন করবে, রাজ্য সরকার প্রয়োজনে নথিতে আগুন লাগিয়ে দেবে, কিন্তু সেটাকে রক্ষা করবার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। অত্যন্ত পাওয়ারফুল সংস্থা, সেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত ইন্টারভেন করে না। এটা শুধু দিল্লিতে বসে থাকলে হবে না, ওই ঠান্ডা ঘর থেকে বেরিয়ে আসতে হবে। এখানে আসতে হবে ডায়মন্ড হারবারে, আসতে হবে কুলতলিতে, আসতে হবে গোসাবায়, আসতে হবে বেলডাঙ্গায় কিভাবে চলেছে, আসতে হবে বীরভূমে, এতে দেখুক কিভাবে কাজ করছে বিএলওরা, কি অবস্থার মধ্যে কাজ করছে। ডিজিটালাইজেশনের সময় বিভিন্ন বিএলও একটা বড় অংশ তারা বলছেন অ্যাপ প্রপারলি কাজ করছে না, কিন্তু নির্বাচন কমিশন বলে রেখেছে কোনো ভুলচুক হলে তার দায় নিতে হবে বিএলওদের। এখন বিএলওদের বক্তব্য নির্বাচন কোন বিএলওদের বক্তব্য? কোন বিএলওদের বক্তব্য? প্রথম কথা হচ্ছে বিএলওদের ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করার ক্ষেত্রে রাজ্য সরকার চূড়ান্ত অসহযোগিতা করেছে। ভুল যেটা বলছেন যে সিস্টেম করছে না, সেখানে কিছু বিএলও আপত্তি করছেন। সেই বিএলও কারা? তৃণমূল কংগ্রেসের পরিচালিত বিভিন্ন সংগঠনের বিএলও যারা এই কাজটা করছেন, তারা কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন। এটা কোনো দলের বিষয় নয়, এখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম, টিএমসির বিষয় নয়, এটা একটা দেশের বিষয়। এর সঙ্গে জাতীয় নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে দেশের বহু সরকারি প্রজেক্ট, তার ইমপ্লিমেন্টেশন, দেশের আর্থসামাজিক উত্তরণের জন্য সেখানে জনসংখ্যা কত প্রকৃত, কত ভোটার আছেন, তার সেটা তো জানা দরকার। এই কেন্দ্রে যে নরেন্দ্র মোদী সরকার আছে, তার বিরুদ্ধে হঠাৎ আওয়াজ উঠে গেল বিয়ের নির্বাচনের আগেই যে জাতিগত সমীক্ষা করতে হবে। প্রাণ ফাটিয়ে ফেললেন, কত নাম সামনে করতে হবে, তো সরকার করিয়ে দিল জাতিগত সমীক্ষাও চলছে, তারপর হবে বলে দিল সরকার। সরকার তো সব মেনে নিচ্ছে। এসআইআর চেয়েছিলেন অনেক মানুষ, এসআইআর হয়েছে। মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা নাগরিকত্ব চাই, বিভিন্ন উদ্বাস্তু সংগঠনের দাবি ছিল আমরা নাগরিকত্ব চাই, তার জন্য সিএ তৈরি করা হয়েছে। এবার যারা সিএতে বিভ্রান্ত ফর্ম ভরবেন না, তাদের বাংলাদেশে যে অবস্থা ছিল এখানেও তাই হবে। যে গাছে বসে থাকবেন সেই গাছটাকেই যদি, সেই ডালকেই যদি কাটতে শুরু করেন, আর যাই হোক ভবিষ্যতে কালিদাস হতে পারবেন। সবাই কালিদাস হতে পারে না। তিনি প্রকাশ্যে বলছেন যে আবাস যোজনার ঘর তৃণমূল করেন, তার যদি দোতলা বাড়ি থাকে, তিনতলা বাড়ি থাকে তাহলেও পাবেন, কিন্তু বিরোধী দল করলে আপনার যদি ভাঙা বাড়িও থাকে আপনি পাবেন না। এটাই তো ফর্মুলা। এদের অন্যায় কি বলেছে? দলের এটা কর্মসূচি, সেটা সে প্রকাশ্যে বলেছে।
হ্যাঁ, সকলের সামনে ওর বলা উচিত হয়নি, আড়ালে বলতে পারত, বাড়িতে গিয়ে বলতে পারত, এরকম প্রকাশ্যে বলাটা ঠিক হয়নি। বাদবাকি ঠিকই বলেছেন। ওনার এই স্বচ্ছতার জন্য বা ওনার দলের প্রতি নিষ্ঠার জন্য ওনাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। কলকাতা পুরসভা এলাকায় কলকাতা পুরসভা এলাকায় জন্ম সার্টিফিকেটের চাহিদা এত বাড়ছে যে আলাদা করে ক্যাম্প করতে হবে। কলকাতা পুরো এলাকায় যেভাবে বার্থ সার্টিফিকেটের চাহিদা বাড়ছে এই সময় আলাদা করে ক্যাম্প করার ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। একদিকে বার্থ সার্টিফিকেটের জন্য আলাদা করে ফিরহাদ হাকিম ক্যাম্প করছেন, আর ফিরহাদ হাকিমের সঙ্গে যারা আছেন তারা বাবা খুঁজে বেড়াচ্ছে। এখন মার্কেটে বার্থ সার্টিফিকেটের থেকে বাবার ডিমান্ড বেশি, শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, চারিদিকে বাবা। 3টে ছেলে জন্ম দিয়েছিল, 2টো মেয়ের, 5টায় শেষ হয়নি, 13টা পর্যন্ত নিয়ে গেছে। এর তো পাওয়া যাচ্ছে। এখন বাবাই হচ্ছে মেন। এখন মোস্ট মানে সবচেয়ে বেশি দামি জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গে বাবা। বসিরহাটে প্রতিবেশীকে বাবা সাজিয়ে বাংলাদেশি যুবক ভোটারও আধার কার্ড বানিয়েছে, আবার যোজনার টাকাও তারা পেয়েছে। এরকম একটা কেস সামনে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, অভিযুক্ত যুবকের স্ত্রী স্বীকার করে নিচ্ছেন আমরা বাংলাদেশি, সেখান থেকে এসে এখানে কার্ড করিয়েছি, এবং তৃণমূলের দিকে অভিযোগ উঠে আসছে। নাম কি? নাম এখনো পরিষ্কার, নাম পেলেই বুঝতে পেরে যাবে। এখানে ঝুনু মুনু সোনা ময়না কত ঘুরছিল শাঁখা সিঁদুর পরে, সব বাজার থেকে গায়ে, কিন্তু হারিয়ে যায়নি, এখানেই আছে। কেউ বাংলাদেশের সীমান্তে যায়নি। ওখানে আপনারা ছবি দেখাচ্ছেন 300 জন আছে, 30 লক্ষ লোক ঘুরে বেড়াচ্ছে ওই রকম। তবে অন্য রাজ্যে পাচ্ছে না, দুর্ভাগ্য এটাই। আজকে অন্য রাজ্যে কিন্তু জায়গা নেই। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিরাট বিবৃতি দেন, হ্যাঁ, কিন্তু বাস্তবের স্থিতি সবচেয়ে বেশি বাঙালি বাংলাদেশি মুসলিমকে যদি কেউ চিহ্নিত করে বার করে থাকে তিনি হচ্ছেন উনি। তো সুতরাং সবচেয়ে বেশি তারাই তাদের ওখান থেকে বাংলাদেশি ধরছে। অবিজেপি শাসিত রাজ্য কেরল, সেখানেও এক অবস্থা। কমিশন বলছে যে 1 কোটি এখনো ডিজিটাইজেশন বাকি আছে। কমিশন বলছে এখনো 1 কোটি সামথিং ডিজিটাইজেশন বাকি আছে। ইতিমধ্যে 26 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। দেখুন, বাদ গেল কি বেড়ে গেল এদিকে আমাদের কিছু বলার নেই। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। অভারতীয়দের ক্ষেত্রে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটা আমাদের ঘোষিত অবস্থান। আমরা ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্টে রাখতে দেব না, এটা আমাদের ঘোষিত অবস্থান। এবার কোথায় আপলোড হলো, কোথায় ডিজিটাইজড হলো, এগুলো আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হচ্ছে বিএলওরা তারা আমাদেরই পরিবারের ছেলে মেয়ে, তারা আক্রান্ত হচ্ছে। মহিলারা পর্যন্ত ছাড় পাচ্ছে না তৃণমূলের আগ্রাসন থেকে। তাদের ব্যাপারে নির্বাচন কমিশন কি করছে? আমাদের প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে যে পশ্চিমবঙ্গে বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? হয় চিফ সেক্রেটারির বিরুদ্ধে কেন কোনো এখনো পর্যন্ত ব্যবস্থা হয়নি? কেন 4 জন প্রথম যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল নেওয়া হয়নি? আর নেওয়া হয়নি বলেই আজকে বিএলওরা এই অবস্থার মধ্যে পড়েছে। বিভিন্ন রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার কথা কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছিল। যোগী সরকার বিশেষভাবে ডিটেনশন ক্যাম্পের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে, এসআইআর এ যারা বাংলাদেশি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন তাদেরকে কি ডিটেনশন ক্যাম্পে দিতে হবে? আরে পশ্চিমবঙ্গটাই তো ডিটেনশন ক্যাম্প হয়ে গেছে। ওই যে কি একটা আছে বলে কই বাইপাসের উপরে গুলশান, এই গুলশান সুলশান সবই তো এখানে গোটা পশ্চিমবঙ্গ। আরে সল্টলেকের ভেতরে বিধাননগর প্ল্যান্ট সিটি, সেখানে মসজিদ হয়ে গেছে, 2000 মানুষ আবার সেখানে নামাজ পড়তে আসছে। সিটি সেন্টারের সামনে ছোট ছোট টিনের ঘর, সেখানে বসিয়ে দিয়েছে। এখন আবার তৃণমূল কংগ্রেস কিছু রোহিঙ্গাকে এনেছিল এখানে রাজারহাটে, তারা আবার সে ঘর ছেড়ে দেওয়ার পরে ওখানে আবার তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়েছে। ঘর কিন্তু ভেতরে খালি, ওরা ভয় পালিয়েছে। ভয়ে পালিয়েছি অন্য কারণে ছড়িয়ে রাখা হয়েছে সেটা আমার জানা নেই। তারা অন্য কোনো জায়গায় হয়তো ভোটার, এখন থেকে গিয়ে আবার সেখানে গিয়ে বলবে বাবা খুঁজে দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে, হয়তো বাবার খোঁজ পেয়েছে, ছেলেদের পাঠিয়ে দিয়েছে। এই তো চলছে। নির্বাচন কমিশনের অফিস শিপিং কর্পোরেশনে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। নির্বাচন কমিশনে যেহেতু সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই সূত্র মারফত যা জানা যাচ্ছে যে সূত্রের উপরে কিছু বলা যায় না, সেটাও নিয়ে যেতেই পারে, কারণ ওখানে আবার বিপদ আছে। ওখানে আবার মানে আমাদের তো ভালো জায়গা তো, যেটা ওটা বিশেষভাবে শান্তিপূর্ণ এলাকা।
আর আমাদের তো মহানাগরিক বলেই দিয়েছিল না মিনি পাকিস্তান নাকি একটা, সেইখানে আবার যদি ইসি চলে যায় তাহলে আরো মারাত্মক ব্যাপার। ছবিতে একটা খবর পাওয়া যাচ্ছে যে নতুন ভোটারদের নাম আর অফলাইনে তোলা যাবে না, টোটালটা অনলাইনে করতে হবে। এত কিন্তু দুটোভাবেই করা যেত, অফলাইন অনলাইন, তো অফলাইনে আর করা যাবে অনলাইনে। এর নির্বাচন কমিশন বলতে পারবে, এত আমার জানা নেই। আর ভাই ছেড়ে দেওয়া যায়। বাইরে কিছু আছে, SIR এর বাইরে কিছু বাইট আছে, সেটা হচ্ছে যে এসএসসি মামলা হাইকোর্টে অমৃতা সিনহা এসএসসি বিষয় উদ্দেশ্য করে বললেন যে সুপ্রিম কোর্ট তার নির্দেশে যোগ্যদের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের কথা বলেছেন। আপনারা নতুন বিধিতে বয়স নম্বর বিভাজন এমন ভাবে তৈরি করেছেন যার ফলে তাদেরই অনেকে অংশগ্রহণ করতে পারছেন না। কিছু চাকরি প্রার্থী বয়স পেরিয়ে গিয়েছে, আপনারা যোগ্যদের জন্য কি ভাবছেন তা স্পষ্ট করে বলুন। হাইকোর্টে অমৃতা সিনহা সরাসরি প্রশ্ন করলেন এসএসসি কে। আরে এসএসসি কে প্রশ্ন করলে কি হবে? এসএসসি রাজ্য সরকারের তো লক্ষ্য একটাই, অযোগ্যদের বাঁচানো, অযোগ্যদের চাকরি দেওয়া। যাদের থেকে একবার টাকা নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে, এখন তাদের যদি চাকরি যায় তারা তো যাকে টাকা দিয়ে তার পিঠে চামড়া তুলে নেবে ভোটের আগে। তো যেভাবে হোক নিয়োগ প্রক্রিয়াটাকে ঘেঁটে দাও, মেধা আবার প্রতারিত হয়ে যাক, অযোগ্যদের নিয়ে এসো, তাদের 10 নম্বর করে গ্রেস দিয়ে দাও, তাও আবার ইন্টারভিউ এর আগে। তো এইভাবেই তো চলছে। মৃত্যু মামলা আপনি আজও বারবার আপনার সাংবাদিক সম্মেলন তুলে ধরলেন উদাহরণ হিসেবে। সেই তপন দত্তের মৃত্যুর ঘটনা আজ আরো একবার সামনে উঠে এলো। হাওড়ায় যে শুট আউট হয়েছে তারপর তপন দত্তের স্ত্রী তিনি অভিযোগ করছেন যে এই যিনি আজকে যাকে শুট করা হয়েছে পঞ্চায়েত প্রধান বাড়িতে সিবিআই এসেছিল কয়েকদিন আগে এবং চার্জশিটে তার নাম রয়েছে। অন্যদিকে যিনি গুলি চালিয়েছেন বলে অভিযোগ, তপন দত্তের ভাইয়ের খুনে তিনি জড়িত ছিলেন বলে আমার কথা হচ্ছে। তপন দত্তের ভাই, আরে তপন দত্ত তৃণমূল কংগ্রেসে ছিলেন। তপন দত্তের স্ত্রী, তপন দত্ত মারা যাবার পর সমস্ত রাজনৈতিক দলের অফিসে ঘুরেছেন। তপন দত্তের স্ত্রী কোনো দরজা বাকি রাখেননি, কিন্তু কেউ তার পাশে দাঁড়ায়নি। পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে মূল কয়েকজন প্রভাবশালী অভিযুক্তদের নাম সেখান থেকে বাদ দিয়েছিল। তার স্ত্রী বর্তমানে আমাদের দলের সদস্য, আমাদের দলের একজন অত্যন্ত নিষ্ঠাবান কর্মী। কিন্তু আমাদের বক্তব্য হলো তপন দত্তকে দিয়ে শুরু হয়েছিল, শেষ কোথায় হবে জানি না, কারণ প্রতিদিনই তৃণমূলকে মারছে। গতকালকেও যে ঘটনা ঘটেছে সেটা তৃণমূলের মধ্যে তো কোনো রাজনৈতিক মতাদর্শগত সংঘাত নয়, এই কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীরও সংঘাত নয়, সুভাষ বোস আর গান্ধীজিরও বিরোধ নয়, বা ওখানে স্টালিন ট্রটস্কিরও বিরোধ নয়। এটা হচ্ছে মালের বিরোধ, মানে তৃণমূলের ভাষায়। রাজ্যের বাংলাদেশের সীমান্ত ঘেরার কাজে হাইকোর্ট রিপোর্ট চেয়েছিল রাজ্যের কাছে, কিন্তু রাজ্য আজ পর্যন্ত সেই রিপোর্ট দিতে পারবে না। রাজ্য দিতে পারবে না, নতুন সরকার এসে রিপোর্ট দিয়ে দেবে।